চিন্তা নেই দাদুমনি ভাইয়া বিয়ে করবে তো কি হয়েছে, আমি আছি না। আমি তোমাকে নিয়ে পার্কে ঘুরতে যাব, একসাথে সিনেমা দেখতে যাব আর সেখানে গিয়ে পপকর্ন খেতে খেতে রোমান্টিক সিনেমা দেখব। তুমি কষ্ট পেও না বুঝলে। ইয়াদের কথা শুনে উপস্থিত সবাইও হেসে ওঠে। আলভির চাচা ইয়ামিন মির্জা আলভিকে বসতে বললে আলভি চুপচাপ বসে পড়ে। আগে সে ব্যাপারটা বুঝবে, তারপর ভেবেচিন্তে সবকিছু সামলে নেবে। সবার চেহারা দেখে বোঝাই যাচ্ছে উর্মিলা, ইয়াদ আর আলভি বাদে বাকি সবাই সবকিছুর বিষয়ে আগে থেকেই অবগত আছে। উর্মিলা জানে যে আলভির বিয়ে নিয়েই কথা বলা হবে, কিন্তু পাত্রীর সম্পর্কে তার কোনো ধারণাই নেই। উসমান মির্জা আর ইয়ামিন মির্জা কথা বলছিল, বাকিরাও নিজেদের মতো কথা বলছে। আলভি চুপচাপ ফোন চাপছে। তখনই রূপসা শাড়ি পরিহিত অবস্থায় একটা ট্রে নিয়ে সবার সামনে আসলো। তার পেছনে 2 জন কাজের মহিলাও আছে, তাদের হাতে শরবত, চা আর নাস্তা। রূপসা সবকিছুটি টেবিলের উপরে রেখে এক এক করে সবাইকে দিতে লাগল। এক পর্যায়ে আলভির দিকে 1 গ্লাস শরবত এগিয়ে দিল। এটা নেও। রূপসার কণ্ঠ শুনে আলভি ভ্রুকুচকে রূপসার দিকে তাকায়, তারপর সামনে এগিয়ে দেওয়া শরবতের দিকে তাকায়। আলভি কিছুই বুঝতে পারছে না। সে রূপসার হাত থেকে গ্লাসটা নিয়ে একটা চুমুক দিয়ে সেটা আবার টেবিলের উপরে রেখে দিল। বোন হিসেবে রূপসাকে সে বেশ স্নেহ করে, সেই হিসেবে বেশি একটা গায়ে মাখল না। খাওয়া দাওয়া শেষে শাহনাজ বেগম বলে উঠলেন, রূপসাকে আমাদের খুব পছন্দ হয়েছে রুনা। আমরা আমাদের ছেলে এভির জন্য তোমার মেয়েকে চাইছি। তোমার মতামত কি? কথাটা শোনামাত্র আলভি অবাক চোখে মায়ের দিকে তাকায়। তার যেন এখনও বিশ্বাসই হচ্ছে না। বারবার মনে হচ্ছে সে ভুল শুনেছে। আলভির সাথে সাথে উর্মিলা আর ইয়াদও ভীষণ অবাক হয়ে গেল। ইয়াদ তো একবার রূপসার দিকে তাকাচ্ছে, আবার বাকিদের দিকে তাকাচ্ছে। তার আগেই কিছুটা সন্দেহ হয়েছিল, কিন্তু তার সন্দেহ যে এভাবে সত্যি হয়ে যাবে সে তো ভাবতেই পারেনি। রুনা খাতুন হাসিমুখে বলল, ভাবি এটা তো আমার মেয়ের সৌভাগ্য যে তোমার মতো শাশুড়ি আর এভি বাবার মতো স্বামী পাবে। আমাদের কোনো আপত্তি নেই। আলভি একবার রূপসার দিকে তাকাল। রূপসা মাথা নিচু করে বসে আছে, সেই সাথে লজ্জাও পাচ্ছে, যার মানে রূপসা এই বিয়েতে রাজি আছে। উসমান মির্জা বলল, শুভ কাজে দেরি করতে নেই, তাহলে দিন তারিখ ঠিক করা যাক। কি বলো সবাই? সবাই সম্মতি জানালো। তখনই হঠাৎ করে আলভি বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। এভি কোথায় যাচ্ছিস? এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তুই এভাবে উঠে গেলি কেন? আলভি একটা শ্বাস ফেলে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার এখানে থাকা না থাকা তো সমান মা। আমাকে কেন ডেকে আনলে সেটাই তো বুঝতে পারছি না। নুরুন্নাহার বলে উঠল, কি বলছো বাবা? তোমার বিয়ে নিয়েই তো কথা হচ্ছে। তুমি না থাকলে কিভাবে হবে? যেভাবে সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেভাবেই হবে। কথাটা বলেই আলভি হনহন করে নিজের রুমে চলে গেল। এক একজনের মনে এক এক ভাবনা চলছে। তখনই দাদুমনি বলে ওঠে, দাদুভাই হয়তো লজ্জা পেয়েছে, তোমরা একটা ভালো দিন দেখে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন তারিখ ঠিক করো। দাদুমনির কথায় সম্মতি জানিয়ে বাকিরা দিন তারিখ ঠিক করতে লাগল। শাহনাজ বেগম খানিকক্ষণ চুপ থেকে মনে মনেই বলে উঠলেন, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সম্পন্ন করতে হবে। এদিকে আলভি রুমে এসে রাগে গোজগোজ করছে, স্বভাবতই রাগ নিয়ন্ত্রণের জন্য এটা সেটা ছোড়াছুড়ি করতে লাগল। তার রুম সাউন্ডপ্রুফ হওয়ায় সেই আওয়াজ রুমের দেয়াল ভেদ করে বাইরে গেল না। আলভি খাটের উপরে থাকা বালিশও ছুঁড়ে ফেলে দিল। তারপর ফোনটা ছুঁড়ে ফেলতে যাবে তার আগেই একটা কল আসে। আলভি নিজের চুল টেনে ধরে রাগ নিয়ন্ত্রণ করে ফোনের স্ক্রিনের দিকে তাকায়, দেখে তার অ্যাসিস্ট্যান্ট লাবিব কল দিয়েছে। লাবিবের নম্বর দেখে আলভির একটা কথা মনে পড়ল। কথাটা মনে পড়তেই সে কলটা রিসিভ করে কানের কাছে ধরল। হ্যালো স্যার। আলভি বিছানার উপর বসল। হুম বলো, কি বলবে? স্যার, ইন্ডিয়া থেকে সেই পেশেন্টটা আবারও কল দিয়েছে। তার নাকি আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবেই। সে বলেছে আপনি যেতে না পারলে সে নিজেই বাংলাদেশে আসবে। আমি তাকে কি বলবো স্যার? আলভি এক মুহূর্ত না ভেবেই বলে ওঠে, তাকে বলে দেও যে আমি আগামী কালকেই ইন্ডিয়াতে গিয়ে তার সাথে দেখে করব। কথাটা শুনে লাবিব একটু অবাক হল, কারণ এর আগে আলভি দেশের বাইরে যাবে না বলে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছিল। ওকে স্যার, আমি তাকে বলে দিচ্ছি। আলভি কল কেটে দিল। তারপর কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে অনলাইনে কালকের জন্য ফ্লাইটের টিকিট বুক করে নিল। সে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে চাইছে। ড্রয়িং রুমে থাকা সবার মতামত নিয়ে 12 দিন পরেই একটা ভালো দিন দেখে আলভি আর রূপসার বিয়ে ঠিক করা হলো। উর্মিলা খুশি হবে নাকি বেজার হবে সেটাই বুঝতে পারছে না। তার ভাইয়ের মুখ দেখে মনে হল না যে সে খুশি হয়েছে।
আরেকদিকে রূপসার মাঝে তার ভাবি হওয়ার মতো যোগ্যতা আছে। মেয়েটা ভীষণ ভালো পায় তাকে, সেই সাথে আলভিকেও হয়তো অনেক ভালোবাসে। কিন্তু তবুও ভাইয়ার কথা মনে করে উর্মিলা খুশি হতে পারছে না। সকাল ৯টার দিকে শাহনাজ বেগম ছেলেকে ঘুম থেকে জাগাতে এসে দেখে রুমের অবস্থা খারাপ, চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে সেসবের মাঝে শাহনাজ বেগম বেশি অবাক হলেন আলভিকে ব্যাগপত্র গুছিয়ে রেডি হতে দেখে। তুই কোথাও যাচ্ছিস? আলভি ব্যাগের শেষ চেইনটা লাগিয়ে মায়ের দিকে তাকালো। হ্যাঁ মা, আমি ৩-৪ দিনের জন্য ইন্ডিয়াতে যাচ্ছি। সেখানে একজন হার্টের প্যাশেন্ট আছে। কই, আমাকে তো আগে এই ব্যাপারে বলিসনি। আরে মা, ৩-৪ দিনের ব্যাপার। তাছাড়া গতকালকেই প্লেনের টিকিট বুক করেছি। এটা প্রি প্ল্যান করা ছিল না, সেই জন্যই বলার সুযোগ পাইনি। শাহনাজ বেগম কি বলবেন ভেবে পেলেন না। তবে আলভির চেহারা দেখে তাকে স্বাভাবিকই মনে হচ্ছে। শাহনাজ বেগম কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, ১১ দিন পর তোর বিয়ে। এই মুহূর্তে বাড়ি থেকে বের না হওয়াটাই ভালো। সেই জন্য আমি চাই না তুই এই সময়ে দেশের বাইরে যাস। ডাক্তারের অভাব নেই, সেই প্যাশেন্টকে বল অন্য কাউকে দেখাতে। আলভি স্বাভাবিক স্বরেই বলল, কাম অন মা, ডাক্তারের অভাব নেই সেটা সবাইই জানে। কিন্তু এটা আমার জন্য একটা ভালো সুযোগ হতে পারে। লোকটার অবস্থা বেশ ক্রিটিক্যাল, একবার ভেবে দেখো আমার ট্রিটমেন্টে যদি সে সুস্থ হয়ে যায় তাহলে সেটা আমার জন্য কত ভালো হবে। শাহনাজ বেগম তীক্ষ্ণ চোখে ছেলের দিকে তাকায়, তবে আলভির চেহারা অনুভূতিশূন্য। শাহনাজ বেগম বুঝতে পারছে না যে ছেলের মনে ঠিক কি চলছে, তবে ভালো কাজে যাওয়ার সময় ছেলেকে আটকানো ঠিক হবে না। এতে হিতে বিপরীত হতে পারে। তুই কবে ফিরবি? বললাম তো মা, ৩-৪ দিনের ব্যাপার, তারপরেই ফিরে আসব। প্রমিস কর যে তুই ৩-৪ দিন পরেই ফিরে আসবি। আলভি একটা শ্বাস ফেলে মনে মনেই বলল, আমি আর দেশেই ফিরব না, তাই আমি তোমাকে প্রমিস করতে পারব না মা। আলভি মাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে সন্দেহ করছো মা? কিন্তু কেন? আমি কি সন্দেহ করার মতো কিছু করেছি? আমি সন্দেহ করছি না এভি। তাহলে প্রমিস করতে কেন বলছো? আমি এক জায়গায় যাচ্ছি মা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তত্ত্ব ঠিক কতটা কাছে সেটা আমাদের অজানা। মুহূর্তের মধ্যেই অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটে যেতে পারে। এত অনিশ্চয়তার মাঝে আমাকে তুমি প্রমিস করে যেতে বলছো যে আমি ৩-৪ দিন পর ফিরে আসব। এটা কি ঠিক হচ্ছে? ছেলের কথাগুলো শুনে শাহনাজ বেগমের কলিজা কেঁপে উঠল। সে ছেলের হাত জড়িয়ে ধরে বলে ওঠে, তুই যাস না বাবা। আরে মা, বাচ্চামো করছো কেন? দেখো, যদি ভাগ্যে তত্ত্ব লেখা থাকে তাহলে সিন্ধুকে বন্দি করে রাখলেও তত্ত্ব নিশ্চিত। তত্ত্ব এমন একটা জিনিস যেটা কেউ কোনোভাবেই এড়াতে পারবে না। শাহনাজ বেগম ছেলের হাত শক্ত করে ধরে রাখল। আলভি একটা শ্বাস ফেলে বলল, ১১টা বাজে আমার ফ্লাইট মা। তুমি এরকম করলে আমি কিভাবে যাব বলো? তুমি কি চাও যে আমি এত ভালো একটা সুযোগ হাতছাড়া করে ফেলি? শাহনাজ বেগম আলভির হাত ছেড়ে দাঁড়াল। তারপর ছেলের কাঁধে হাত বুলিয়ে দিল। আলভি লক্ষ্য করল শাহনাজ বেগমের চোখের কোণে পানি জমেছে। আলভি বুঝতে পারল মায়েরা বোধহয় এমনি হয়। তবে আলভিও এবার বেশ অভিমান করেছে মায়ের উপর। সারাজীবন মা যা বলেছে আলভি কখনো সেটা অমান্য করেনি। আর আজকে এত বড় একটা ডিসিশন সে তাকে না জানিয়েই নিয়ে নিয়েছে। আলভি মনে মনে খুব আহত হয়েছে। সে জানে দেশে থাকলে যে কোনো উপায়ে শাহনাজ বেগম তার বিয়ে দিয়েই শান্ত হবে। সেই জন্যই আলভি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। দেশের বাইরে গিয়ে সে একদম সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে নিরুদ্দেশ হয়ে যাবে। মা, খুব ক্ষুধা লেগেছে, দেরি হয়ে গেলে ব্রেকফাস্ট করার সময়টাও পাব না। তুমি যাও, গিয়ে ব্রেকফাস্ট সার্ভ করতে বলো, আমি নিচে আসছি। শাহনাজ বেগম নিজেকে সামলে নিচে আসলো। তারপর একজন সার্ভেন্টকে ডেকে আলভির রুম পরিষ্কার করতে পাঠালো, আরেকজনকে ব্রেকফাস্ট সার্ভ করতে বলল। শাহনাজ বেগম আলভির রুমের অবস্থা দেখে মনে মনে বেশ চিন্তিত। যদিও আলভি মাঝে মাঝেই ঘরের জিনিসপত্র সব এলোমেলো করে রাখে। ১৯ থেকে ২০ হলেই সামনে যা পায় সেটাই ছুঁড়ে মা রে, এসব তার ব্যাড হ্যাবিট। ধুর, কি সব ভাবছি আমি। আলভির মন মেজাজ অনেক কারণেই খারাপ হতে পারে। আমার ছেলে সেরকম নয় যে আমার সিদ্ধান্তে দ্বিমত পোষণ করবে। নিজেকে সান্ত্বনা দিয়ে শাহনাজ বেগম আলভির জন্য খাবার বেড়ে দিল। আলভি একদম রেডি হয়েই নিচে নামল। তারপর ব্রেকফাস্ট করে সবার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ৫ দিন কেটে গেছে। আলভি সেই যে গিয়েছে তারপর থেকে আর কারো সাথে কোনো প্রকার যোগাযোগ রাখেনি। আদৌ সুস্থ আছে কিনা সেটাও সবার অজানা। ছেলের চিন্তায় চিন্তায় শাহনাজ বেগম অসুস্থ প্রায়।
রূপসার চেহারার দিকেও তাকানো যায় না। মেয়েটার কত স্বপ্ন ছিল আলভির বউ হবে, কিন্তু সেই স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে। শাহনাজ বেগম ড্রয়িং রুমে বসেছিল, তখনই নুরুন্নাহার এসে বলে, দেখলে ভাবি, তখনই বলেছিলাম আগে বিয়ের বিষয়টা নিয়ে এভির সাথে কথা বলো। শুনলে না আমার কথা? ছেলেটা সেটা নিয়েই অভিমান করে এরকম নিরুদ্দেশ হয়ে গেল। নুরুন্নাহারের কথায় শাহনাজ বেগম প্রতিক্রিয়া করল না। সে যে কেন এরকমটা করেছে সেটা শুধু সে নিজেই জানে। তবে সে নিজের ছেলেকেই বুঝতে পারেনি। সে বুঝতে পারেনি যে আলভি ঠিক কী চায়। অবশ্য সে বোঝার চেষ্টাও করেনি। সে হয়তো একটু বেশিই তাড়াহুড়ো করে ফেলেছে। তার ভাবনার মাঝেই কেউ একজন ডোরবেল বাজায়। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিতেই একজন লোক শাহনাজ বেগমের খোঁজ করতে লাগল। শাহনাজ বেগম এগিয়ে যেতেই লোকটা তার দিকে একটা চিঠি এগিয়ে দেয়। আপনার নামে চিঠি এসেছে। শাহনাজ বেগম চিঠিটা নিয়ে ড্রয়িং রুমে এসে বসল। চিঠির উপর আলভির নাম লেখা, যার মানে আলভিই তাকে চিঠিটা পাঠিয়েছে। শাহনাজ বেগম দ্রুত হাতে চিঠিটা খুলে পড়তে লাগল। মা, আশা করি ভালো আছো। আমি কেমন আছি সেটা জানানোর জন্যই চিঠিটা লেখা। আমি খুব ভালো আছি। আমি জানি না তুমি হঠাৎ করে কেন আমাকে বিয়ে দিতে চেয়েছিলে, আর বিশ্বাস করো আমি জানতেও চাই না। আমি কিচ্ছু জানতে চাই না, সেই জন্যই যোগাযোগ বন্ধ রেখেছি। আমি জানি যোগাযোগ রাখলে তুমি ব্ল্যাকমেইল করে হলেও আমাকে বিয়ে করতে বাধ্য করতে। কিন্তু মা, বিয়ে কোনো ছেলেখেলা নয়। তাছাড়া রূপসাকে আমি সবসময় বোন মনে করেছি। সবশেষে এতটুকুই বলবো যে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি খুব ভালোই থাকব। নিজেদের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। চিঠিটা পড়ার পর শাহনাজ বেগমের মুখটা গম্ভীর হয়ে গেল। ছেলে যে এভাবে তার কথার অবাধ্য হবে সেটা সে কখনো স্বপ্নেও ভাবেনি। এভি ছোটবেলা থেকে আজ পর্যন্ত কখনো তার কথার অবাধ্য হয়নি। ভাবি, তুমি চিন্তা করো না তো। এভির মন ভালো হলে দেখবে ও ঠিকই বাড়িতে ফিরে আসবে। নুরুন্নাহারের কথা শুনে শাহনাজ বেগম কিছু না বলেই নিজের রুমে চলে যায়। রুনা খাতুন কিছুক্ষণ আগেই ড্রয়িং রুমে এসে বসেছিল। আলভি যে এরকম কিছু করবে সেটা সবারই কল্পনাতীত ছিল। রূপসা, উর্মিলা আর ইয়াদ এখন ভার্সিটিতে আছে। উর্মিলা এবার অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দেবে। রূপসা আর ইয়াদ দুজনেই তৃতীয় বর্ষে পরীক্ষা দেবে। অন্যদিকে অলি ক্লাস করছিল, তখনই তার ভীষণ শরীর খারাপ লাগতে শুরু করে। দুপুরে লাঞ্চ ব্রেকের সময় অলি হঠাৎ করে বসে থাকা অবস্থাতেই জ্ঞান হারিয়ে ফেলে। অলির বান্ধবী শায়লা গিয়ে স্যার ম্যাডামকে ঘটনাটা জানালে অলিকে তারা স্কুলের ডক্টরের কাছে নিয়ে যায়। তারপর অলির বাবা মাকে কল করেও ঘটনাটা জানিয়ে দেয়। অলির বাবা মা স্কুলের ডক্টরের সামনে বসে আছে। অলির জ্ঞান ফিরেছে, কিন্তু শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। আপনারা ওকে একজন গাইনি ডক্টরের কাছে নিয়ে যান। সেখানে ওর কিছু টেস্ট করা প্রয়োজন। অবস্থা যেহেতু বেশি খারাপ সেহেতু অপেক্ষা করাটা ঠিক হবে না। ডক্টরের কথামতো আসমা বানু আর লিয়াকত হোসাইন অলিকে একজন ভালো গাইনেকোলজিস্ট ডক্টরের কাছে নিয়ে গেল। সবার প্রথমেই তার ইউরিন টেস্ট আর ব্লাড টেস্ট করানো হলো। সেগুলোর রিপোর্ট দেখে ডক্টরের চেহারা গম্ভীর হয়ে গেল। সে লিয়াকত হোসেইনের উদ্দেশ্যে বলল, আপনি ওনার বাবা হন? জি, আমিই ওর বাবা। আপনি একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমি অলির সাথে আলাদা করে কথা বলতে চাই। লিয়াকত হোসাইন মাথা নেড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। অলি এবার কিছুটা ভয় পাচ্ছে, এমনি ডক্টর দেখলেই তার রুহ কেঁপে ওঠে, তার উপর আজকে ব্লাড টেস্টের জন্য তাকে ব্লাড দিতে হয়েছে। জীবনে সে অন্ধকার, ইনজেকশন আর ডক্টর দেখলেই ভয় পায়। আজ একদিনে দুটোর সম্মুখীন হতে হয়েছে। আসমা বানুও বেশ ঘাবড়ে গেছে, তার মেয়ের কি বড় ধরনের কোনো সমস্যা হয়েছে নাকি সেসব ভেবেই সে দিশেহারা। ডক্টর, আমার মেয়ের কি হয়েছে বলুন না। সামনে থাকা মহিলা ডক্টর পুনরায় রিপোর্টগুলো চেক করে একটা শ্বাস ফেলে অলিকে জিজ্ঞেস করল, অলি, আপনার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল? অলি ভাবার চেষ্টা করল, কিন্তু সে ডেট মনে রাখে না কখনো। তবে প্রায় 2-2.5 মাস আগেই তার লাস্ট পিরিয়ড হয়েছিল। ব্যাপারটা মাথায় আসতেই তার হাত পা কাঁপতে শুরু করে। ডক্টরের বলার আগেই সে বুঝে যায় তার সাথে কি হতে চলেছে। যদিও সে আর্টসের স্টুডেন্ট, তবুও সে এই ব্যাপার সম্পর্কে খানিকটা জানে, তবে এরকম কিছু হবে সেটা সে কল্পনাও করেনি। অলিকে চুপ করে থাকতে দেখে ডক্টর জিজ্ঞেস করে, অলির কি বিয়ে হয়েছে? প্রশ্নটা শুনে আসমা বানু এবার একটু নড়েচড়ে বসল। সে যেই ভাবনাটা কখনো ভাবেনি সেই ভাবনাটাই তার মাথায় আসছে। না ডক্টর, অলির বয়স তো দেওয়াই আছে। আপনার কি মনে হয় এত তাড়াতাড়ি এখনকার দিনে মেয়েদের বিয়ে হয়? অলি, আপনার কি লাস্ট পিরিয়ড ডেট মনে নেই? অলি নাবোধক মাথা নাড়ায়, সেই সাথে সে ভীষণ ভয় পেয়ে মায়ের ওড়নার আঁচল খামছে ধরে।
অলির পরনে এখনও স্কুল ড্রেস, এরকম কিছু হবে জানলে অলি কখনোই এখানে আসত না। ডক্টর আসমা বানুর দিকে তাকিয়ে বলল, অলির সাথে আমি একান্তে কিছু কথা বলতে চাই, আপনিও যদি একটু বাইরে গিয়ে বসেন। আসমা বানু কিছুটা আঁচো করতে পারছে, কিন্তু এখনও সে সেই ভাবনাটা মাথায় আসতে দিচ্ছে না। সেরকম কিছু কিভাবে হতে পারে? আসমা বানু উঠতে নিলে অলি তার ওড়না টেনে ধরে। ভয় পাস না অলি, উনি শুধু কথাই বলবে, ইঞ্জেকশন বা ওষুধ খেতে বলবে না। অলি মায়ের আঁচল ছেড়ে দিল। আসমা বানু এখানে না থাকাটাই ভালো হবে, সেই হিসেবে অলি সাহস জুগিয়ে তাকে যেতে দেয়। আসমা বানু যেতেই ডক্টর অলির উদ্দেশ্যে বলে, অলি আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? অলি মাথা উঁচু করে ডক্টরের দিকে তাকায়। ইতোমধ্যেই তার ভীষণ কান্না পাচ্ছে, চোখ দুটো ছলছল করছে। তবুও সে কান্না আটকানোর যথাসম্ভব চেষ্টা করছে। অলি মাথা নাড়িয়ে না বলে, সত্যি করে বলুন। অলি এবার কেঁদেই ফেলে, না ডক্টর, আমি সত্যি বলছি, আমার তেমন কেউ নেই। আমার কি হয়েছে বলুন না। রিপোর্ট বলছে আপনি প্রেগন্যান্ট, আপনি মা হতে চলেছেন। কথাটা শোনামাত্র অলির পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। পুরো দুনিয়া কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। অলি শব্দ করেই কেঁদে উঠল। ডক্টর, এসব আপনি কি বলছেন? আপনার কোথাও ভুল হচ্ছে। ডক্টর অলির দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলল। অলির চেহারা দেখে তার মায়া হচ্ছে। কি মিষ্টি দেখতে মেয়েটা। অলি, আপনি বলতে চাইছেন প্রেগন্যান্ট হওয়ার মতো তেমন কিছু আপনার সাথে হয়নি? আপনি তাহলে শিওর হওয়ার জন্য আল্ট্রাসাউন্ড করতেই পারেন। অলির চিবুক বেয়ে পানি গড়িয়ে পড়ল, সে কিভাবে তার বাবা মায়ের সামনে যাবে? ডক্টর প্লিজ, আমার বাবা মাকে এসব বলবেন না, আমি বাচ্চাটা ফেলে দিতে চাই। সেটা সম্ভব নয় অলি, আপনি অ্যাডাল্ট নন। এবর্ষণ করা বেআইনি, তার উপর আপনি আনম্যারিড। আমার মনে হয় বিষয়টা আপনার বাবা মাকে জানানো উচিত, তারপর ওনারাও যদি এবর্ষণ করাতেই চায় তাহলে একটা উপায় আছে। যদি বাচ্চাটার বাবার বিরুদ্ধে রেপ কেস করেন তাহলে কোর্ট থেকে এবর্ষণ করার পারমিশন দিয়ে দেবে। এত জটিল কথা অলি সহ্য করতে পারল না। প্রচণ্ড মানসিক চাপ আর অসুস্থতাজনিত কারণে সে আবারও জ্ঞান হারাল। একজন নার্স এগিয়ে এসে অলিকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচাল। ডক্টর আরেকজন নার্সকে বলল, ওনার বাবা মাকে ডেকে আনুন। আসমা বানু আর লিয়াকত হোসাইন চিন্তিত মনে বাইরেই বসেছিল। তখনই নার্স তাদেরকে ডাক দিল। তারা ডক্টরের কাছে যেতেই ডক্টর একটা শ্বাস ফেলে বলল, ব্যাপারটা অনেক বেশি সেন্সিটিভ, তবুও আপনাদের জানার অধিকার আছে। আসমা বানু মেয়েকে জড়িয়ে ধরল। তার এবার কান্না পাচ্ছে। লিয়াকত হোসাইন স্বাভাবিক স্বরেই জিজ্ঞেস করলেন, বলুন কি হয়েছে আমার মেয়ের? উনি প্রেগন্যান্ট। কথাটা শোনামাত্র আসমা বানু আর লিয়াকত হোসাইন ভীষণ অবাক হয়ে গেলেন, সেই সাথে তাদের অনেক লজ্জাও করছে। আপনি শিওর ডক্টর? মানে আপনার ভুল হচ্ছে না তো? ডক্টর নার্সের উদ্দেশ্যে বলল, ওনার আল্ট্রাসাউন্ড করার ব্যবস্থা করুন, আমিও নিশ্চিত হতে চাইছি। অলিকে অচেতন অবস্থাতেই বেডে শোয়ানো হল। লিয়াকত হোসাইন বাইরে এসে দাঁড়ালেন। তার মধ্যে একই সাথে রাগ, চিন্তা, লজ্জা সবগুলো অনুভূতি কাজ করছে। আসমা বানুর চেহারা থমথম করছে। তেমন কিছু হলে মেয়েকে কে টু করো করে ভাসিয়ে দেবে বলেই ভেবে রেখেছে। আল্ট্রাসাউন্ড করার সময়ই ডক্টর নিশ্চিন্ত হয় যে অলি প্রেগন্যান্ট। বেবির হার্টবিটও এসে পড়েছে। শি ইজ 10 উইকস অ্যান্ড 2 ডেজ প্রেগন্যান্ট মিসেস হোসাইন। কথাটা শোনামাত্র আসমা বানু নিজেকে সামলে নিল। হসপিটালে বসে সে সিন ক্রিয়েট করবে না। যা করার বাড়িতে গিয়েই করবে। অলির চোখে মুখে পানি ছিটানোর কিছুক্ষণ পর অলির জ্ঞান ফেরে। অলি শুধু কেঁদেই যাচ্ছে। আসমা বানু সমস্ত রিপোর্ট আর অলিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। লিয়াকত হোসাইন কিছু জিজ্ঞেস করতে গেলে আসমা বানুর গম্ভীর মুখ দেখে কিছু বলার সাহস পায় না। অবশ্য সে বুঝেই গেছে যে ডক্টর ভুল বলেনি। বাড়িতে আসার পর অলি ভাবে তার মা বুঝি তাকে রোধর করবে, কিন্তু না, আসমা বানু স্বাভাবিক স্বরেই জিজ্ঞেস করল, বাচ্চাটার বাপকে? অলি চুপচাপ বসে রইল। তখনই আসমা বানু চিৎকার দিয়ে উঠল, বলছিস না কেন? কার পাপ পেটে ধরেছিস? আসমা বানুর চিৎকার শুনে অলি কেঁপে ওঠে। আসমা বানু উঠে এসে অলির গালে থাপ্পড় বসিয়ে দিল। আরও মা রতে যাবে তার আগেই লিয়াকত হোসাইন এসে তাকে আটকায়। তুই কি ভেবেছিস চুপচাপ থেকে লাতারা চিহ্ন সাথে পালিয়ে যাবি? জীবনেও না, তার আগেই আমি তোকে টু করো করে নদীতে ভাসিয়ে দেব। অলি কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতেই সে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। লিয়াকত হোসাইন মেয়ের জন্য চিন্তিত হয়ে পড়লেন।
আসমা বানু নিজের সেন্সেই নেই, সেই জন্যই এভাবে বলে ফেলেছে, কিন্তু অলি তো ভীষণ অভিমানী, মেয়েটা যদি উল্টো পাল্টা কিছু করে বসে তখন কি হবে? লিয়াকত হোসাইন অলির দরজার সামনে এসে দরজা ধাক্কাতে লাগল। অলি, বেরিয়ে আয়, তোর মায়ের মাথা ঠিক নেই, আমরা একসাথে বসে সমস্যার সমাধান করব। তুই বেরিয়ে আয় আম্মু। আসমা বানু কাঁদতে লাগল। সেও এসে অলিকে ডাকতে লাগল, অলি বেরিয়ে আয়, তোকে মা রবকা টব যা করার আমি করব, আমি তোর মা বলছি, তুই বেরিয়ে আয়। অলি কাঁদতে কাঁদতেই সিলিং ফ্যানের সাথে ওড়নার এক প্রান্ত বাঁধছে। সে ওড়নার আরেক প্রান্ত নিজের গলায় পেঁচাতেই তার মা বলে ওঠে, অলি তুই রে যাবি কেন বল? তোর যদি কোনো বয়ফ্রেন্ড থেকেও থাকে তাহলে তাকে আসতে বল, আমরা তার সাথে তোর বিয়ে দিয়ে দেব। লিয়াকত হোসাইন কাঁদতে কাঁদতেই বলে, আসমা তুমি চুপ করো, আমি জানি আমার মেয়ের তেমন কিছুই নেই। হয়তো এমন কিছু আছে যেটা মেয়েটা আমাদেরকে বলতে চেয়েও পারেনি, হয়তো কেউ আমাদের মেয়ের সাথে ফোর্সফুলি কিছু করেছে। কথাটা শুনে আসমা বানু এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই সহজ ভাবনাটা তার মাথায় আগে আসেনি কেন? সে কেন অলিকে নিয়ে আজেবাজে চিন্তা করেছে? আসমা বানু এবার নিজের চোখ দুটো মুছে গম্ভীর কণ্ঠে বলে, অলি তুই যদি রে যাস তার তো কিছুই যাবে আসবে না। তোর সাথে সাথে আমরাও রে যাব। কিন্তু যেই শয়তান তোর এত বড় সর্বনাশ করল সে দিব্যি বেঁচে থাকবে, মৃত্যু তো তার প্রাপ্য। তুই তো নিষ্পাপ মা, তুই কেন রে যাবি? তুই বেরিয়ে আয়, পারলে সেই লোকটাকে মা রবি, নিজেকে নয়। অলি শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত পাল্টে ফেলল, তার মা ঠিকই বলেছে। সে কেন রে যাবে? সে তো কোনো ভুল করেনি, যার জন্য আজকে তাকে এইরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। সে তার জীবন নরক করে তুলবে, একবার নয় বারবার তাকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করাবে। আর তার বাবা মা তো তাকে ভুল বোঝেনি, সেই ক্ষেত্রে তার নিজেকে শেষ করে দেওয়া ছাড়াও আরও রাস্তা আছে। অলি নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দিল। অলিকে দেখে আসমা বানু তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। লিয়াকত হোসাইন নিজের চোখজোড়া মুছে জিজ্ঞেস করলেন, ছেলেটা কে? অলি, তিশা আপুর ফুপাতো ভাই আলভি তাসনিম মির্জা। নামটা শুনে লিয়াকত হোসাইন আর আসমা বানু দুজনেই চমকে যায়। লিয়াকত হোসাইন বলল, সেদিন তো আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে শাহনাজ বেগম অনেক কথা শুনিয়েছিলেন, সেই জন্যই বলে চোরের মায়ের বড় গলা। আসমা বানু অলিকে ছেড়ে দাঁড়ালেন, তারপর কিছুক্ষণ পর বলে উঠলেন, আমাদের এখন তাদের বাড়িতে যাওয়া উচিত। লিয়াকত হোসাইন বলল, কি বলছো? আমরা তাদের বাড়িতে কেন যাব? আমাদের তো পুলিশের কাছে যাওয়া উচিত। আমার মেয়ের সাথে এসব করে কি পার পেয়ে যাবে নাকি? আসমা বানু একটা শ্বাস ফেলে বলল, ভুলে যেও না ওনারা অনেক বিত্তবান, সেই সাথে ছেলেদের ক্ষেত্রে এসব মলা করলে তাদের মান সম্মানের কিছুই হয় না। অন্যদিকে এসব কথা ছড়াছড়ি হয়ে গেলে এই সমাজে আমাদের থাকাটাই মুশকিল হয়ে যাবে। এমন পরিস্থিতির সৃষ্টি হবে যে আমরা বেঁচে থাকতেই পারব না। কথাটা তেতো লাগলেও লিয়াকত হোসাইন জানে কথাটা সত্য। আচ্ছা, কিন্তু এটা বলো যে সেখানে গিয়ে কি করব? আমরা অলির সাথে তাদের ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কথাটা শুনে অলি ভীষণ চমকে যায়। মা, এসব তুমি কি বলছো? উনি একজন রেপিস্ট, যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তাকেই আমি কেন বিয়ে করব? তাহলে তুই কি করতে চাস বল? মা, আমি ওনার নামে কেস করতে চাই, ওনাকে জেলের ভাত খাওয়াতে চাই। বাচ্চাটা কি করবি? অলি কিছুক্ষণ চুপ থেকে স্বাভাবিক স্বরেই বলে ওঠে, কি করব, আবার এবর্ষণ করে ফেলব। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর অলির কথামতোই লিয়াকত হোসাইন আর আসমা বানু অলিকে নিয়ে পুলিশের কাছে আসে। পুলিশ সবকিছু শুনে বলে, দেখুন, এভাবে তো আর কারো বিরুদ্ধে হুট করেই কেস করা যায় না, তাছাড়া ঘটনার 2 মাস হয়ে গেছে। আপনারা এতদিন বসে ছিলেন কেন? আসমা বানু আর লিয়াকত হোসাইন কিছুটা আনকমফোর্টেবল ফিল করছে। আশেপাশের পুলিশ গার্ডসরা তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। অলি স্বাভাবিক স্বরেই বলে, আমি ভয়ে তখন কাউকেই কিছু বলতে পারিনি, তাছাড়া ওনার মা আমাকে থ্রেট দিয়েছিল। পুলিশ হালকা কেশে বলল, দেখুন, এসব বিষয়ে মামলা করতে হলে আগে মেডিকেল ক্লিয়ারেন্স লাগবে। অলি ভ্রু কুচকে পুলিশের দিয়ে তাকায়, সে ব্যাপারটা বুঝতে পারেনি। আসমা বানু হঠাৎ উঠে দাঁড়ালেন, অলির হাত ধরে বাইরে এনে বললেন, এসব করে কোনো লাভ হবে না। সবকিছু করার পরেও পুলিশ তাদের কিছুই করতে পারবে না। তুমি এসব কেন বলছো মা? যদি আমি ন্যায় বিচারই না পাই তাহলে পুলিশ আছে কি করতে? তুই ন্যায় বিচার পেয়ে কি করবি অলি? এত কিছুর পর তুই কি বাঁচতে পারবি? পারবি না। এই সমাজের মানুষদের তুই চিনিস না। দেখলি না আসার সময় পাশের বাড়ির মহিলাটা কিভাবে তাকাচ্ছিল? আমার মনে হয় তারাও কিছুটা আঁচো করতে পারছে।
আর মেডিকেল ক্লিয়ারেন্স করতে গেলে অনেক কিছু করতে হবে, তুই সেগুলো সহ্য করতে পারবি না। মায়ের মুখ থেকে এসব শুনে অলি অনেক অবাক হলো, তার মা তো এমন ছিল না। অন্যায় দেখলে সবসময় রুখে দাঁড়াতো, তাহলে আজকে কেন আপোষ করতে চাইছে? আসমা বানু উপায়ন্তর না পেয়ে সমস্ত জটিল বিষয়গুলো অলিকে খুলে বলল। অলি পরিশেষে বুঝতে পারল, হয়তো তাকে আলভিকে বিয়ে করতে হবে, নয়তো বাচ্চাটা এবর্ষণ করে ফেলতে হবে। এসব আইনি প্রক্রিয়ায় সে বিচার পাবে না, উল্টো সমাজের মানুষরা এসব জানতে পারলে তাদেরকে বাঁচতে দেবে না। অলি বুঝতে পারছে না যে সে কি করবে। তারা বাড়িতে ফিরে আসল। দরজার সামনে আসতেই তাদের এক প্রতিবেশী বলল, আপা, আপনারা কি পুলিশের কাছে গিয়েছিলেন? কথাটা শুনে আসমা বানু চমকে গেলেন। না তো আপা। আরে আপা, মিথ্যা কথা বলছেন কেন? আমার স্বামী বাজার থেকে ফেরার পথে আপনাদেরকে পুলিশ স্টেশনের সামনে দেখেছিল। বলুন না কি হয়েছে? আমাকে বললে আমি হয়তো আপনাদের হেল্প করতেও পারব। আমার ভাইয়ের ছেলে পুলিশে চাকরি করে। কথাটা শুনে অলি কিছু বলতেই যাবে, তার আগেই আসমা বানু তাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। অলি টাল সামলাতে না পেরে মেঝেতেই বসে পড়ে। তার শরীর ভালো নেই। মা, উনি আমাদেরকে হেল্প করবে বলেছে, আমাদের ওনাকে বলা উচিত। আসমা বানু রেগেমেগে বলল, তুই অনেক বোকা। উনি কথা বের করতে এসেছিল আর তুই বোকার মতো সব বলে দিতে যাচ্ছিলি। অলি চুপচাপ সেখানেই বসে রইল। লিয়াকত হোসাইন রুমে যেতে নেবে তার আগেই আসমা বানু বলে ওঠে, আমি আমেনা আপার থেকে উসমান মির্জার বাড়ির ঠিকানা নিচ্ছি, আমরা সেখানেই যাব। অলি কান্নাভরা চোখে মায়ের দিকে তাকায়। সে আলভিকে বিয়ে করতে চায় না, কিন্তু সে এটাও বুঝতে পেরেছে আর বেশিদিন ব্যাপারটা তারা আড়াল করে রাখতে পারবে না। লিয়াকত হোসাইন বলল, তোমার কি মনে হয় ওনারা অলির সাথে তাদের ছেলের বিয়ে দিতে রাজি হবে? আসমা বানু একটা শ্বাস ফেললেন। না হলে আর কিছুই করার নেই। অলিকে যেভাবেই হোক এবর্ষণ করিয়ে ব্যাপারটা শেষ করে ফেলব। দরকার হলে বাসাও চেঞ্জ করে ফেলব, কিন্তু কোনোভাবেই বিষয়টা জানাজানি হতে দেওয়া যাবে না। অলি আর কোনো কথা বলল না। এত কিছুর পর তার আর কিছুই বলার নেই। আসমা বানু তার বোনকে কল দিয়ে ঠিকানা কালেক্ট করল, সেই সাথে এই ব্যাপারে কাউকে কিছু বলতেও নিষেধ করে দিল। যদিও সে আমেনাকে অলি আর আলভির ব্যাপারে কিছুই জানায়নি, সে শুধু বলেছে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতেই যাবে সেখানে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, তারা মির্জা বাড়ির সামনে এসে নামল। রাতের আধারের মাঝেও মির্জা ভিলা আলোয় ঝলমল করছে, এতবড় বাড়ি দেখে অলি স্বাভাবিকভাবেই অবাক হল। লিয়াকত হোসাইন দারোয়ানের সামনে গিয়ে দাঁড়াল। এটাই কি মির্জা ভিলা? জি। আপনারা কারা? আমরা তাদের আত্মীয়। অনুমতি ব্যতীত প্রবেশ করা নিষেধ। আপনি নাম বলুন, আমি স্যারের কাছে ফোন দিয়ে অনুমতি নিচ্ছি। লিয়াকত হোসাইন নাম বলতেই দারোয়ান উসমান মির্জাকে কল দিল। লিয়াকত হোসেইনের নাম শুনে সে চিনতে পেরে অনুমতি দিয়ে দিল। স্যার অনুমতি দিয়েছে, আপনারা ভেতরে যান। তারা 3 জন ভেতরে ঢুকল। লিয়াকত হোসাইন আর আসমা বানু আগে আগে যাচ্ছে, অলি তাদের পিছু পিছু যাচ্ছে। তার পা এগোতেই চাইছে না, মন বলছে খুব খারাপ কিছু হতে চলেছে। কিন্তু এত কিছুর পর বাবা মায়ের উপর কিছু বলতেও পারবে না। তারা ভেতরে ঢুকতেই নুরনাহার এগিয়ে এলেন। উসমান মির্জা ড্রয়িং রুমেই ছিলেন। আসসালামু আলাইকুম। লিয়াকত হোসেইনের সালামের উত্তর দিল নুরনাহার। ওয়ালাইকুম আসসালাম, আসুন আপনারা ভেতরে আসুন। তারা 3 জন ড্রয়িং রুমে এসে বসল। অলি তো মাথা নিচু করে নিজের পরনের স্কার্টের এককোনা খামছে ধরে বসে আছে। উসমান মির্জা হাসিমুখে বলল, আপনারা আমাদের বাড়িতে এসেছেন, এতে আমি অনেক খুশি হয়েছি, যদিও আমি নিশ্চিত যে আপনারা কোনো না কোনো কারণবশত এখানে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই 2 জন সার্ভেন্ট এসে নাস্তা দিয়ে গেল। নুরনাহার গিয়ে রুনা খাতুন আর শাহনাজ বেগমকে ডেকে আনল। শাহনাজ বেগম তো তাদেরকে দেখেই তেলেবেগুনে জ্বলে উঠলেন। আপনারা এখানে কোন মতলবে এসেছেন? আপনাদেরকে ঢুকতে দিয়েছে কে? কথাগুলো শুনে আসমা বানু আর লিয়াকত হোসাইন বেশ অপমানিত বোধ করল। অলি জানত যে এরকম কিছুই হবে, সেই জন্যই সে আসতে চাইছিল না। উসমান মির্জা ভ্রু কুঁচকে শাহনাজের দিকে তাকাল। তুমি ওনাদের সাথে এভাবে কথা কেন বলছ? ভুলে যেও না ওনারা তোমার ভাইয়ের আত্মীয়। উনি তোমার ভাবির বোন হয়। শাহনাজ বেগম নিজের রাগ কন্ট্রোল করে বসে পড়ল। আর যাই হোক, সবার সামনে নিজের ভাইয়ের আত্মীয়দের ছোট করা ভালো দেখাবে না। উর্মিলা নিজের রুমে বসে দিহানের সাথে ফোনে কথা বলছিল। আচ্ছা, 2 মাস আগে আমি তোমার মামাতো বোনের বিয়েতে তোমাদের সাথে যেতে পারিনি বলেই কি তুমি রাগ করে সেই 2 দিন আমার কল রিসিভ করনি? এতদিন পর দিহানের মুখ থেকে এই কথাটা শুনে উর্মিলা একটু থতমত খেয়ে গেল। আমি আপনার সাথে রাগ করব কেন? সেটা আমি কিভাবে বলবো?
আমি এভিকে কল দিচ্ছিলাম, তুমি সেটাও কেটে দিয়েছিলে, কেন বলো তো? আপনি ভাইয়ার ফোনে কল দিয়েছিলেন তো সেটা আমি কেটেছিলাম কিভাবে? উর্মিলা নিজের কথা শুনে নিজেই হতভম্ব হয়ে গেল, সে তোতলাচ্ছে কেন বুঝতে পারল না। দিহান তো হাসতে লাগল। আমি জানতে পেরেছিলাম যে এভির ফোনটা তখন তোমার কাছেই ছিল, তুমিই কল কেটে দিচ্ছিলে। আমার প্রশ্ন হলো, আমি তোমাদের সাথে না যাওয়াতে তুমি রাগ করেছিলে কেন? শুনুন, আমি কোনো রাগ টাগ করিনি। আগের কথা বাদ দিন, আর কথায় কথায় এত হাসবেন না তো। দিহান একটা শ্বাস ফেলে চুপ করে রইল। উর্মিলা পরিস্থিতি স্বাভাবিক করতে জিজ্ঞেস করল, আপনি সত্যিই জানেন না যে ভাইয়া কোথায় আছে? দিহান শান্তকণ্ঠে বলল, এক কথা প্রতিদিন জিজ্ঞেস করলেই উত্তর চেঞ্জ হয়ে যাবে না উর্মি। এভি যেখানে তোমাদের সাথেই যোগাযোগ রাখেনি সেখানে আমার সাথে রাখবে এটা ভাবাও অনুচিত।